গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প মানেই বিচিত্র সব মানুষের কথা, বিচিত্র সব পেশা। তাদের কেউ বাজিকর, কেউ জাদুকর, কেউ বৌদ্ধতান্ত্রিক, কেউ শিকারী, আবার কেউ বা অদ্ভুতভাবে মানুষের গলা নকল করতে পারে, আবার কেউ বা ট্যাক্সিডার্মিস্ট। ট্যাক্সিডার্মি শব্দটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত, কিন্তু যাদের কাছে এটা নতুন তাদের জন্য বলি, মৃত পশুর চামড়ার ভিতর খড় ইত্যাদি ভরে তাকে জীবিতের ন্যায় দেখানোর বিদ্যাকেই বলে ট্যাক্সিডার্মি। এইরকম এক ট্যাক্সিডার্মিস্টের গল্প দিয়েই চলো তাহলে শুরু করি আজকের আমাদের উপস্থাপনা, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত শয়তানের চামড়া। সোমনাথ বাড়িটার সামনে এসে দাঁড়ালো। শীতের দুপুরের নরম রোদ মেখে দাঁড়িয়ে আছে জীর্ণ প্রাসাদোপম দোতলা বাড়িটা। তবে সম্প্রতি বাড়িটার একটা অংশ মেরামত করা হয়েছে বোঝা যাচ্ছে। সাদা রঙের পোচও পড়েছে সেখানে। তবে বাড়ির চারপাশের বাগানটা আগাছায় পরিপূর্ণ। কিছুটা তফাতে একটা ডানা ভাঙা পড়ি আনত মুখে দাঁড়িয়ে আছে বাড়িটার অতীত গৌরবের সাক্ষী হয়ে। আর কেউ কোথাও নেই। ঘড়ি দেখল সোমনাথ, 12টা বাজে। দূরে সবুজ পাহাড়ের মাথায় ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার মতো মেঘ। অনেকটা পথ কলকাতা থেকে পেরিয়ে এসেছে সোমনাথ। সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলা নিউ জলপাইগুড়ি, তারপর জিপে 4 ঘন্টারও বেশি সময় লেগেছে ডুয়ার্সের এই জায়গায় আসতে। মোরাম বিছানো রাস্তাটা সোজা গিয়ে থেমেছে বাড়িটার সদর দরজাতে। সোমনাথ পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। দরজার গায়ে একটা কলিং বেলের সুইচ। দেখেই বোঝা যাচ্ছে সেটাও নতুন বসানো হয়েছে। মুহূর্তখানিক দাঁড়িয়ে থাকার পর সোমনাথ আঙুল ছোঁয়ালো সুইচে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতরের কোনো এক জায়গা থেকে আদিত্য নারায়ণের ভরাট গলা ভেসে এলো। দরজা খোলা আছে, প্যাসেজ দিয়ে সোজা চলে এসে ঘরে বসুন। দরজা করে ভেতরে ঢুকলো সোমনাথ। কিছুটা এগিয়ে একটা ঘর, তার দরজা খোলা। একটু ইতস্তত করে ঘরের ভিতর পা রাখতেই চমকে গেল সোমনাথ। হল ঘরের মতো বিরাট ঘরটাতে একটা মাত্র জানলা খোলা। আধো অন্ধকার খেলা করছে ঘরের মধ্যে। আর সেই ঘরে একোণ ওকোণ থেকে সোমনাথের দিকে তাকিয়ে আছে জোড়া জোড়া জলজলে চোখ, অস্পষ্ট সব অবয়ব। ঘরের ঠিক মাঝখানে কয়েকটা সোফা রাখা, তারই একটাতে সোমনাথ গিয়ে বসল। তার ঠিক উল্টো দিকের সোফার পাশ থেকে আরও একজোড়া জলজলে চোখ তাকিয়ে আছে তার দিকে, যেন সে এখনই ঝাঁপিয়ে পড়বে তার ওপর। একটু অস্বস্তি হলো সোমনাথের। সে ঘরের চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো। চোখগুলো আগন্তুকের দিকে তাকিয়ে আছে। ঘরে ঢুকলেন আদিত্য নারায়ণ। সোমনাথ উঠে দাঁড়াতে তিনি তাকে ইশারায় বসতে বলে দুটো বড় জানলা খুলে দিয়ে মুখোমুখি একটা সোফায় বসলেন। জানলা খুলতেই আলোতে ভরে উঠল ঘরটা। স্পষ্ট হয়ে উঠল সেই অস্পষ্ট অবয়বগুলো। সারা ঘর জুড়ে দাঁড়িয়ে আছে নানা ধরনের প্রাণী। বিরাট শিংওয়ালা হরিণ, ভালুক, হায়না, নেকড়ে, চিতা, আরও নানা ধরনের চেনা অচেনা পশু পাখি। ঘরের এক কোণে একটা হাতির বাচ্চাও দেখতে পেল সে। সুর উঁচিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রাণীগুলোকে হঠাৎ দেখলে যে কোনো লোক তাদের জীবন্ত ভাববে। এমনই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্টাফ করা প্রাণীগুলো। বিস্মিত সোমনাথ কিছুক্ষণ ঘরটা দেখার পর তাকালো আদিত্য নারায়ণের দিকে। আদিত্য নারায়ণ তাকিয়ে আছেন তার দিকে। বেশ লম্বা, শক্তপোক্ত, ফর্সা চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি, ডান গালে একটা আঁচিল, ঠোঁটের কোণে আবছা হাসি জেগে আছে। তার ডান হাতটা রাখা আছে সোফার গায়ে দাঁড়ানো এক বিরাট বাঘের মাথার ওপর, যার চোখ দুটো
একটু আগেই অস্বস্তিতে ফেলেছিল সোমনাথকে। হয়তো এই বাঘটাই তিনি সোমনাথকে দেবেন কলকাতা নিয়ে যাওয়ার জন্য। আদিত্যনারায়ণ এই প্রথম মুখ খুললেন। আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। নদী, পাহাড়, চা বাগান, জঙ্গল, কত কিছু আসার পথে দেখলাম। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর জায়গা। দান, সিগারেটটা ধরিয়ে নি। আপনার ইচ্ছে হলে কয়েকটা দিন এখানে থেকে যেতে পারেন। হ্যাঁ, এক সময় আরো সুন্দর ছিল এই জায়গাটা। এখন তো বন কেটে প্রায় সাফ করে ফেলেছে লোকজন। কিশোর বয়সে আমি ওই বাড়ির ঠিক পিছনে একটা নেকড়ে মেরেছিলাম। প্রায় রাতেই বাঘের ডাক শোনা যেত বাড়ির ভিতরে বসে। আচ্ছা, এই ঘরের প্রাণীগুলো আশেপাশে জঙ্গল থেকেই শিকার করা বুঝি? মানে আপনি কি এসব নিজে শিকার করেছেন? হ্যাঁ, আমারই শিকার করা। তবে ঘরের কোণে রাখা ওই হায়নাটা ছাড়া কোনো কিছুই এ দেশের নয়। আরে বাঘটা, হ্যাঁ, ওটা নেপালের। এদেশে তো শিকার নিষিদ্ধ। 16 বছর বয়সে আমি জার্মানি চলে যাই। সংসার পাতিনি। সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি শুধু শিকারের নেশায়। জার্মানিতেই ট্যাক্সিডার্মি বিদ্যাটা শিখি আমি। বলা ভালো, তার উপকরণ সংগ্রহের জন্য বিভিন্ন প্রাণী শিকার করতে হয়েছে আমাকে। দেশে ফেরার সময় আমার সারা জীবনের কাজগুলো আমি সঙ্গে করে এনেছি। আরো বহু জিনিস সব ওই বাক্স বন্দি হয়ে পড়ে আছে। সবকিছু এখনো সাজিয়ে উঠতে পারিনি। বাঘ তো নিতে এসেছেন। ভালো ভালো ভালো। বলছি, ট্যাক্সিডার্মি ব্যাপারটা কাকে বলে নিশ্চয় আপনি জানেন? এই যে মৃত প্রাণীর চামড়া দিয়ে অবিকল আসল প্রাণী বানিয়েছেন, এই বিদ্যেকেই ট্যাক্সিডার্মি বলে, তাই না? এখন ট্যাক্সিডার্মি বলতে এটাই বোঝায়। তবে এটা অনেক কিছু নিয়ে একটা বেশ বড় ব্যাপার। ট্যাক্সিডার্মি শব্দটা গ্রিক ভাষা থেকে এসেছে। বোঝা গেল? হ্যাঁ, গ্রিক ভাষা, যার আক্ষরিক মানে হলো চামড়া প্রস্তুত বা সংরক্ষণ করা, প্রেজার্ভ করা, রাইট? স্টাফ, মাউন্টেড ইত্যাদি নানা শব্দ ব্যবহার করা হয় এই ব্যাপারটা বোঝাতে। চামড়া সংরক্ষণ তো বহু প্রাচীন ব্যাপার, কিন্তু সভ্য পৃথিবীতে একে প্রথম শিল্পের রূপ দেন, মানে একে জনপ্রিয় করেন জন হ্যানকক নামে এক পাখি শিকারী ভদ্রলোক। 1851 খ্রিস্টাব্দে তিনি তার শিকার করা পাখিগুলোকে অবিকল জীবন্ত রূপে হাজির করেন লন্ডনের এক প্রদর্শনীতে। তা দেখে হইচই পড়ে যায় সারা লন্ডনে। এরপরই আর্টের রূপ নেয় ট্যাক্সিডার্মি।
ইউরোপ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই আর্ট। তবে এই কাজের আর্টিস্টকে চামড়া সংরক্ষণ ছাড়াও আরো নানা বিষয়ে জানতে হয়, যেমন পশু পাখিদের অঙ্গ সংস্থানগত ব্যাপার স্যাপার, তারপর স্কাল্পচার, পেন্টিং, এমনকি ছুতোর মিস্ত্রির কাজ পর্যন্ত। চামড়া সংরক্ষণ করার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু এই প্রাণীদের দেহের ভেতরের অংশ মানে মাংস ইত্যাদি সংরক্ষণ কি করে করেন? ওটাই কি ট্যাক্সিডার্মির আসল কৌশল? এ ব্যাপারে সাধারণত প্রাণীর স্কাল আর পায়ের হাড় শুধু ব্যবহার করা হয়। আসলে চামড়ার নিচে থাকে একটা পুতুল, পুতুল টয় টয়। হ্যাঁ, আগে সে পুতুল বানানো হতো মাটি বা কাঠ দিয়ে, কিন্তু ওসব ব্যবহারে জিনিসগুলো ভারী হতো, আন্ডারস্ট্যান্ড? তাই আধুনিক ট্যাক্সিডার্মিস্টরা ওসবের বদলে এখন ব্যবহার করেন ফাইবার, গ্লাসিউল বা স্টিলের তার। ওসব দিয়ে প্রাণীর অবয়ব বানিয়ে তার উপর চামড়া বসানো হয়। প্রাণীর চোখ, দাঁত, নখ, ঠোঁট এ সমস্ত কৃত্রিম হয়। এই বাঘটাকে একটা বাচ্চা ছেলেও অনায়াসে মাটি থেকে তুলতে পারবে। ওই পুতুল বানাবার উপরেই কিন্তু নির্ভর করে প্রাণীটা কতটা জীবন্ত হবে। এই ঘরের প্রাণীগুলো অবিকল জীবন্ত প্রাণীর মতো দেখতে। যখন প্রথম এই ঘরে ঢুকলাম আমার বেশ অস্বস্তি হচ্ছিল। আরো বলি, আরো এক ধরনের ট্যাক্সিডার্মি আছে। সে শিল্প আরো বেশি নিখুঁতভাবে করতে হয় প্রাণীটাকে জীবন্ত করে তোলার জন্যে। সেই ট্যাক্সিডার্মির নাম হচ্ছে রোগ ট্যাক্সিডার্মি। কি? রোগ ট্যাক্সিডার্মি? ইয়েস, রোগ ট্যাক্সিডার্মি। তার কিছু নমুনাও আছে আমার কাছে, দাঁড়ান। আপনি চাইলে এখন সেগুলো দেখতে পারেন। ওই যে জিনিসগুলো যে ঘরে রাখা আছে তার পাশের ঘরেই আপনার রাতে থাকার ব্যবস্থা হয়েছে। অবশ্য আপনি বিশ্রামও করে নিতে পারেন। না না, আমার কোনো অসুবিধা হবে না। আগে সে জিনিসগুলো দেখি, তারপর নয় বিশ্রাম নেব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই চলুন। সোমনাথকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে তিনি এবার চললেন অন্য ঘরের দিকে। নিস্তব্ধ বাড়ি, অন্য কোনো লোকজনের সারা শব্দ নেই। আচ্ছা, এই এত বড় বাড়ি কে কে থাকেন এখানে? আমি একাই থাকি। বেশ কয়েকটা ঘর পেরিয়ে তারা অন্য একটা ঘরে এসে ঢুকল। সে ঘরে ঢুকতেই চামড়া, রজন ইত্যাদি জিনিসের পাঁচমিশালি একটা উগ্র গন্ধ এসে লাগলো সোমনাথের নাকে। এ ঘরটা আমার কাজের ঘর বা স্টুডিও বলতে পারেন। সে ঘরে ঢুকেই দরজার একপাশে একটা বিরাট বড় ফ্রিজ দেখতে পেল। আর এরপরই ঘরের ভিতরটা দেখে সত্যি চমকে গেল সোমনাথ। এসব কি প্রাণী? এসব প্রাণী আবার হয় নাকি? কিম্ভূত কিমাকার সব জীব। যেমন তার সামনে মাটিতে বসে আছে এক অদ্ভুত প্রাণী। তার দেহটা সিংহের আর মাথাটা ঈগল পাখির। কিছু দূরে দাঁড়িয়ে আছে আরেকটি প্রাণী, তার দেহটা শিবপাঞ্জির, মুন্ডু বাঘের। এমনই সব অদ্ভুত অনেক প্রাণী ছড়িয়ে রয়েছে সারা ঘর জুড়ে।
এগুলো হলো রোগ ট্যাক্সিডার্মির নমুনা। দেখছেন তো, এই ট্যাক্সিডার্মির মাধ্যমে বিভিন্ন প্রাণীর চামড়া দিয়ে কল্পিত প্রাণী বা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণী তৈরি করা হয়। ধর্মীয় বা অন্যান্য কিছু কারণে অনেকে আবার এই কাজকে অনৈতিক, অবাঞ্ছিত বলে মনে করেন, তাই একে বলা হয় রোগ ট্যাক্সিডার্মি। 1778 মানে 1778 খ্রিস্টাব্দে যখন প্ল্যাটিপাস আবিষ্কার করে তার ছবি লন্ডনে পাঠানো হয়, তখন প্রাথমিক অবস্থায় সবাই ভেবেছিলেন যে রোগ ট্যাক্সিডার্মির সাহায্য নিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে। বিস্মিত সোমনাথ ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরটা। কত অদ্ভুত বিচিত্র সব প্রাণী, এমনকি পক্ষীরাজ, ঘোড়ার বাচ্চা, ড্রাগন ইত্যাদি রূপকথার প্রাণীও আছে। হঠাৎ দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে থাকা একটা মূর্তি দেখে থমকে দাঁড়িয়ে পড়ল সোমনাথ। ফাইবার গ্লাসের প্রমাণ সাইজের একটা মানুষের মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে, অসম্পূর্ণ মূর্তি। তার গায়ে চামড়া বসানোর কাজ সম্ভবত শুরু হয়েছে। দুটো হাতে কনুই পর্যন্ত চামড়া বসানো হয়েছে, শুধু আঙুল থেকে কনুই। এটা কি মানুষের চামড়া নাকি অন্য কিছু? মানুষের চামড়া নয়। মানুষের চামড়া পাবেই বা কোথায়? আদি যুগের আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স বানাচ্ছি। তাছাড়া স্টাফ করার পক্ষে রোমস বা একটু মোটা চামড়াই উপযুক্ত। মানুষের চামড়া এত পাতলা, সেটা ট্যান করা খুব কঠিন। শিং মাছের পাতলা চামড়া আমি ব্যবহার করছি ওটা বানাবার জন্য। এই ঠিক যেমন সাপের চামড়ার উপর রং চাপিয়ে আমি ড্রাগনের মূর্তিটা বানিয়েছি। দেখছেন তো? সোমনাথ আশ্বস্ত হলো আদিত্য নারায়ণের কথা শুনে। এরপর আরো কিছুক্ষণ ধরে সে ঘরের বিচিত্র মূর্তিগুলো আশ্চর্য হয়ে দেখল। এবার চলুন চলুন, অনেকটা পথ এসেছেন, এবার বিশ্রাম নেবেন। আপনাকে যে বাঘটা দেব বলেছি সেটা একটা প্যাকিং বাক্সের মধ্যে অন্য ঘরে রাখা আছে। পরে সেটা দেখাবো আপনাকে, নিশ্চয়ই দেখাবো। এখন এখন চলুন। আচ্ছা আচ্ছা। এই এই এত বড় ফ্রিজটা এখানে, এটা আবার আপনার কিসের কাজে লাগে? আসলে কোনো প্রাণীর ছাল ছাড়াবার আগে তাকে ফ্রিজের মধ্যে রেখে তার দেহটা আরো কঠিন বা শক্ত করে নেওয়া হয়। তাতে মাংসের ওপর থেকে ছাল ছাড়ানোটা সহজ হয়। বিশেষত যেসব প্রাণীর চামড়া রোমহীন ও পাতলা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা করা হয়। আদিত্যবাবু এরপর তাকে নিয়ে ঢুকলেন পাশের একটা ঘরে। বেশ বড় ছিমছাম একটা ঘর, খাট, আলমারি সবই আছে ঘরটাতে। দেওয়ালে ঝুলছে শিংসহ বিরাট বড় হরিণের মাথা। একটা টেবিলের উপর সম্ভবত খাবার ঢাকা আছে। ঘরের লাগোয়া একটি স্নান ঘর। এক কাজ করুন, স্নান সেরে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে নিন। বিকেলে বাড়ির বাগানটা ঘুরে বেড়াতেও পারেন। রাতের আগে আপনার সঙ্গে আর আমার না দেখা হবে না। আমিও একটু বাইরে যাব। আদিত্যবাবু, বলছি বাঘটা নিয়ে যাওয়ার জন্য এগ্রিমেন্ট পেপার আর টাকা পয়সা দুটোই কিন্তু আমি সঙ্গে করে এনেছি। সে ব্যাপারগুলো যদি একটু... ওসব কাজ রাতে হবে। এখন আপনি আগে স্নান সেরে বিশ্রাম নিন, আমি আসছি।
তিনি বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে চটপট স্নানের জন্য বাইরের পোশাক ছেড়ে তৈরি হয়ে নিল সোমনাথ। স্নান ঘরে ঢুকতেই অদ্ভুত সুন্দর একটা গন্ধ এসে লাগলো নাকে। ঘরে দুটো বালতিতে জল রাখা আছে স্নানের জন্য। সোমনাথ বুঝতে পারল ওই সুন্দর গন্ধটা আসছে বালতিতে রাখা জলের থেকেই। সোমনাথ ছাপোষা যুবক, সে শুনেছে যে পয়সাওয়ালা লোকেরা অনেকে নাকি গোলাপ জল মিশিয়ে স্নান করে। আদিত্যনারায়ণ ধনী মানুষ, বালতির জলে সম্ভবত সেরকম কোনো সুগন্ধি মেশানো আছে তা অনুমান করে নিল সোমনাথ। স্নান সেরে ঘরে ঢুকে খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়ল সে। এতটা পথ আসতে বেশ ধকল গেছে শরীরের ওপর। বিছানায় শুতেই ঘুম নেমে এলো সোমনাথের চোখে। তা যখন ঘুম ভাঙল তখন বিকেল। বিছানাতে উঠে বসতেই একটা সুন্দর গন্ধ এসে লাগলো তার নাকে। কিছুক্ষণের মধ্যেই সোমনাথ বুঝতে পারল গন্ধটা আসলে আসছে শরীর থেকে, স্নানের জলে মেশানো সেই সুগন্ধির গন্ধ। চুপচাপ ঘরে বসে থেকে কোনো লাভ নেই। খাট ছেড়ে উঠে বাড়ির বাইরে বাগানটাতে ঘুরে আসার জন্য কিছুক্ষণের মধ্যেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ল সোমনাথ। বাড়ির পেছনে দূরে পাহাড়ের মাথায় সূর্য ঢলতে শুরু করেছে। নিস্তব্ধ বাড়িটা আগাছা ঘেরা বাগানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। বিরাট বড় বাড়ি। আদিত্যবাবু অবশ্য মিউজিয়ামে সোমনাথের সঙ্গে প্রথম সাক্ষাতে জানিয়েছিলেন যে পূর্বপুরুষরা নাকি একসময় এই তল্লাটে বেশ কিছু চা বাগানের মালিক ছিলেন, অর্থাৎ বংশানুক্রমিকভাবেই তারা পয়সাওয়ালা লোক। বাগানে কোথাও কোনো লোকজন নেই। মাঝে মাঝে শুধু কোথা থেকে যেন কোনো পাখির ডাক শোনা যাচ্ছে। বাগানটায় ঘুরে বেড়াতে শুরু করলো সোমনাথ। কিন্তু একসময় তার মনে হলো বাগানের ঝোপঝাড়ে সাপখোপ থাকতেই পারে। সূর্য ডুবতে চলেছে, বাগানে বেশি হাঁটা চলা ঠিক নয়। তার চেয়ে বরং শুকনো ফোয়ারার পরিটার গায়ে যে বেদিটা আছে সেখানে বসা ভালো। বাগানে আর ঘোরাঘুরি না করে সোমনাথ গিয়ে সেখানে শ্বেতপাথরের বেদের ওপর বসল। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের মাথায় লাল আবির ছড়িয়ে সূর্য ডুবতে শুরু করল। সোমনাথের মাথার ওপর শব্দ করে ঘরে ফেরার জন্য সবুজ পাহাড়ের দিকে উড়ে চলল টিয়া পাখির ঝাঁক। অপূর্ব সুন্দর দৃশ্য। তন্ময়ভাবে সে দৃশ্য দেখছিল সোমনাথ। হঠাৎ তার কানে এলো কে যেন বলল, দাদা কি হ্যাঁ, কে? আদিত্যবাবুর বাড়িতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আদিত্যবাবুর কাছেই এসেছি। আপনার পরিচয়টা? হ্যাঁ, আমিও এই বাড়িতেই থাকি। দুঃখিত, আমি আগে আপনাকে খেয়াল করিনি। আপনি কি আদিত্যবাবুর কোনো আত্মীয় টাত্মীয় হন নাকি? হ্যাঁ, কোথা থেকে এসেছেন যেন বললেন? না না না, আত্মীয় নই। আমি কলকাতা থেকে আদিত্যবাবুর কাছে একটা কাজে এসেছি। আমার নাম সোমনাথ পাত্র। তা দাদার পরিচয়টা কি? হ্যাঁ, আমার নাম অনিমেষ। আমি আদিত্যবাবুর কাছে কাজ শিখতে এসেছি বাইরে থেকে। ও আচ্ছা আচ্ছা, ট্যাক্সিডার্মির কাজ? হ্যাঁ, সেই কাজ। আপনিও কি ওই ট্যাক্সিডার্মি শিখতে এসেছেন নাকি? না না, আসলে আমি ট্যাক্সিডার্মির সংক্রান্তে একটা ব্যাপারে এলেও কাজ শিখতে আসিনি। আদিত্যবাবুর সঙ্গে আপনার যোগাযোগ কিভাবে? আপত্তি না থাকলে বলতে পারেন। আমার একটা ছোট সাপ্লায়ার ফার্ম আছে। বিশেষত সিনেমার সেট সাজাবার জন্য নানা রকম জিনিস সাপ্লাই করি এই সিনেমার প্রোডাকশন ম্যানেজারদেরকে। সম্প্রতি একটা সিনেমার সেটের জন্য একটা ফ্লাফ করা বাঘের প্রয়োজন ছিল। কোনো এক পুরনো জমিদার বাড়ির দৃশ্যের ছবি, সেখানকার সেটে কাজে লাগবে। তা অর্ডারটা আমি পেয়েছি, কিন্তু মুশকিলটা হলো এই জিনিস তো আর সব জায়গায় পাওয়া যায় না। অনেক খোঁজখবর করে যখন জিনিসটা পেলাম না, তখন একজন জাদুঘরে যাওয়ার পরামর্শ দিল। তা গেলাম সেখানে, কিন্তু কর্তৃপক্ষ আমাকে স্পষ্ট জানিয়ে দিল যে শুটিংয়ের জন্য সে সরকারি জিনিস কোনোভাবেই আমায় দিতে পারবে না। তাই ব্যর্থ মনে জাদুঘরের স্টাফ রুমে একটা বাঘের সামনে দাঁড়িয়ে যখন
ভাবছি যে কি করব, ঠিক তখন একজনের গলা শুনলাম। তাকিয়ে দেখি এক ভদ্রলোক আমার পেছনে দাঁড়িয়ে আছেন। ব্যাস, আমার পরিচয় হয়ে গেল তার সঙ্গে। তারপর আমি তাকে আমার সমস্যা খুলে বলাতে তিনি সাগ্রহে আমাকে একটা বাঘ ভাড়া দেবেন বলেন, আর সেই বাঘটা নিতেই কলকাতা থেকে আমি এসেছি। এবার ব্যাপারটা বুঝলাম। প্রথম দিককার একটা মানুষ, অর্থাৎ আদিকালের হোমোস্যাপিয়েন্স, একটা মূর্তি বানাচ্ছেন আদিত্যবাবু জাদুঘরের জন্য। সে কারণে কিছুদিন ধরে জাদুঘরে কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলতে যাচ্ছেন। এটা এক ধরনের রোগ ট্যাক্সিডার্মি, প্রাচীন মানুষকে ফিরিয়ে আনা। হ্যাঁ, আদিত্যবাবুর কাছে হোমোসেপিয়েন্সের ব্যাপারটা শুনলাম, মূর্তিটাও দেখলাম। চামড়া লাগানো তো শুরুই হয়ে গেছে, কনুই পর্যন্ত লাগানো হয়েছে। আমি তো আবার মানুষের চামড়া ভেবে একটু ঘাবড়ে গিয়েছিলাম প্রথমে। তারপর আদিত্যবাবু জানালেন যে ওটা নাকি মাছের চামড়া। হ্যাঁ, মাছের চামড়া। যাক, আপনার সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। এবার যাই। হ্যাঁ, তবে যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করছি। আসলে আমাদের এই সাক্ষাতের ব্যাপারটা আদিত্যবাবুর কাছে গোপন রাখলেই আমার পক্ষে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, সে না হয় রাখবো, কিন্তু কেন বলুন তো? আমরা তো কোনো গোপন আলোচনা করিনি, বা আদিত্যবাবুর সম্পর্কে কোনো বাজে মন্তব্যও করিনি। তবে না, তা করিনি। তবে সাক্ষাতের ব্যাপারটা গোপন রাখতে বললাম অন্য কারণে। আমি আদিত্যবাবুর কাছে ট্যাক্সিডার্মি শিখছি নিতান্তই একটা শখের জন্য, কিন্তু সরকারি প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো জায়গাতে ট্যাক্সিডার্মি শেখানো বেআইনি কাজ। সরকার মিউজিয়ামের কর্মী বা বন দপ্তরের কর্মীদেরই একমাত্র শিক্ষা দেয় আমাদের এদেশে। চোরা শিকারীরা যাতে বন্য প্রাণী হত্যা করে তার চামড়া এসব কাজে ব্যবহার না করতে পারে, সেজন্য এই সরকারি নীতি গ্রহণ করা হয়েছে। আমি আদিত্যবাবুর কাছে যখন ট্যাক্সিডার্মি শেখার ইচ্ছা প্রকাশ করি, তখন তিনি আমাকে দুটো শর্ত দেন। প্রথমত, ব্যাপারটা কিন্তু আমি গোপন রাখব, আর দ্বিতীয়ত, আমি বাইরের লোকের সঙ্গে কোনো কথা বলবো না। কথা বলার লোক পাই না তো, হঠাৎই আপনার সঙ্গে কথা বলে ফেললাম, আর সত্যটাও বলে ফেললাম। উনি জানলে কিন্তু রেগে যাবেন, তাই ব্যাপারটা গোপন রাখতে অনুরোধ করছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, আমারও ভালো লাগলো আপনার সাথে কথা বলে। লোকটা এরপর সোমনাথ থেকে বিদায় নেওয়ার জন্য এগোতে গিয়েও হঠাৎই থমকে দাঁড়ালো। মিষ্টি গন্ধটা কি আপনার গা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গা থেকেই বেরোচ্ছে। আসলে জানেন, এই স্নানের জলে কি একটা সুগন্ধি টাইপের কিছু একটা মেশানো ছিল। তার জবাব শুনে লোকটা বিস্মিতভাবে তাকিয়ে রইল সোমনাথের মুখের দিকে। ঠিক এই সময় একটা গাড়ির শব্দ শোনা গেল। শব্দ শুনেই দুজনেই তাকালো সেদিকে। একটা জিপ ঢুকছে। আদিত্য নারায়ণ বাড়ি ফিরছেন। অনিমেষ নামুন লোকটি সোমনাথের কথার উত্তরেই একবার শুধু উচ্চারণ করল একটা শব্দ, তারপর নিমেষে মিলিয়ে গেল অন্যদিকে। রোগ ট্যাক্সিডার্মি, রোগ ট্যাক্সিডার্মি।
রোগ রোগ ট্যাক্সিডার্মি। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেলেন আদিত্যবাবু, আর এরপরই হঠাৎ ঝুপ করে অন্ধকার নামতে শুরু করলো। কোনো কাজ নেই সোমনাথের। ঘরে ফিরে সে আদিত্য নারায়ণের প্রতীক্ষায় বসে রইল। সারা সন্ধ্যা দেখা মিলল না তার। ধীরে ধীরে রাত নামতে শুরু করলো। বাইরে যে ঠান্ডা নামছে তা ঘরের ভিতর বসেই অনুভব করতে পারল সোমনাথ। সারা বাড়িতে কোনো শব্দ নেই। কেমন যেন এক অদ্ভুত নিস্তবতা বিরাজ করছে সারা বাড়ি জুড়ে। সময় যেন থেমে আছে এ বাড়ির ভেতর, কিন্তু ঘড়ির কাঁটা নিজের নিয়মেই এগিয়ে চলল। রাত তখন প্রায় 9টা বাজে। অধৈর্য হয়ে উঠল সোমনাথ। সে ভাবতে লাগলো ঘর ছেড়ে বেরিয়ে আদিত্যবাবুর খোঁজ নেবে কিনা। ঠিক এমন সময় ঘরে ঢুকলেন আদিত্য নারায়ণ। কে স্নান খাওয়া দাওয়া ঠিক মতো করেছিলাম তো? মানে ঠিক মতো বিশ্রাম টিশ্রাম হয়েছে? আসলে প্যাকিং বাক্স থেকে আপনার ওই বাঘটা বার করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আসলে আমি তো অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। এই এতগুলো কাগজপত্র সই করতে হবে, তারপর আবার কাল ভোরেই আমাকে বাড়ি ছেড়ে যেতে হবে। বুঝতেই তো পারছেন এত রাত হয়ে গেল। চলুন তবে আমার ওই কাজের ঘরটাতে যাই। কাগজপত্র সেখানেই নিয়ে চলুন। বাঘটা ওখানেই রাখা আছে। দেখুন আগে জিনিসটা আপনার পছন্দ হয় কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন চলুন। এখানে আসার ব্যাপারটা আপনি কাউকে জানাননি তো? ব্যাপারটা আমি আপনাকে গোপন রাখতে বলেছিলাম, মনে আছে? কারণ এসব মূল্যবান জিনিস কেউ কাউকে দেয় না। মিউজিয়ামে আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছিল, তাই আপনাকে আমি জিনিসটা দিচ্ছি। খবরটা জানাজানি হলে অন্যরা আবার এসে এসব চেয়েতে বিরক্ত করবে, বুঝতে পারছেন? না না না, আপনার এখানে আসবার খবর আমি কাউকেই জানাইনি, তাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সোমনাথের কথায় হাসি ফুটে উঠল আদিত্য নারায়ণের ঠোঁটে। আদিত্য নারায়ণ সোমনাথকে নিয়ে হাজির হলেন সেই রোগ ট্যাক্সিডার্মির ঘরে। উজ্জ্বল আলো জ্বলছে ঘরে। একটা চাপা গো গো শব্দ হচ্ছে ঘরটাতে। ফ্রিজটা মনে হয় চালু করা আছে। বিরাট বড় একটা কাঠের বাক্স এনে রাখা হয়েছে ঘরের এক কোণে দেওয়ালের গায়ে। দরজার পাশ থেকে পেরেক তোলা শাবলের মতন একটা লোহার দণ্ড তুলে নিয়ে আদিত্যবাবু সোমনাথকে নিয়ে এগোলেন সেই প্যাকিং বাক্সর দিকে। শাবলের ফলা দিয়ে চার দিয়ে কাঠের প্যাকিং বাক্সর চারপাশের ডালা খুলে ফেলা হলো। বাক্সর ভিতর দাঁড়িয়ে আছে এক বিরাট বড় বাঘ। অপূর্ব সুন্দর দেখতে। তার হলুদ কালো ডোরাকাটা চামড়া ঝিলিক দিচ্ছে বিজলি বাতির আলোতে। সামনের ডান পায়ের থাবা তুলে সোমনাথের দিকে ঘাড় ফিরিয়ে দাঁড়িয়ে আছে মূর্তিটা। দেখে কে বলবে সে প্রাণীটা জীবন্ত নয়? এটা ট্যাক্সিডার্মির অন্যতম একটা শ্রেষ্ঠ নিদর্শন। হ্যাঁ, ভালো করে দেখুন, তাকে দেখুন। এটা জার্মানিতে একটা কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ উইনার হয়েছিল। সোমনাথ তন্ময় হয়ে দেখতে লাগলো প্রাণীটার মূর্তি। কৃত্রিম কাঁচের চোখ প্রাণীটার, বড় বড় গোল চোখ। সেই চোখ দেখতে দেখতে হঠাৎ একটা অদ্ভুত প্রতিচ্ছবি ফুটে উঠল সে চোখে। সোমনাথের পিছনে দাঁড়ানো আদিত্যবাবু লোহার শাবলটা যেন তুলে ধরেছেন সোমনাথের মাথার ওপর। সামনের দেওয়ালের গায়েও ফুটে উঠেছে একই ছায়াছবি। চমকে উঠে পেছনে ফিরতে গেল সোমনাথ। সেই সময় সোমনাথের উপর নেমে এলো আদিত্য নারায়ণের শাবল। সোমনাথ নড়ে যাওয়াতে শাবলটা তার মাথায় না পড়ে কাঁধের ওপর পড়ল। প্রচণ্ড আঘাতে কিছুটা তফাতে মেঝেতে ছিটকে পড়ে আতঙ্কিত সোমনাথ চিৎকার করে উঠল,
কি করছেন আদিত্যবাবু? আমাকে মারছেন কেন? কারণ কারণ এখন তো আর বাঘ শিকার করা যায় না, তাই তাই মানুষ শিকার করব। আপনি কি পাগল হয়ে গেছেন আদিত্যবাবু? কি বলছেন কি? না না, আমি পাগল হইনি। রোগ ট্যাক্সিডার্মির কাজে ওই হোমোসেপিয়েন্সের মূর্তিটা বানাবার জন্য আপনার চামড়াটা যে দরকার, আপনার চামড়াটা যে দরকার সোমনাথ বাবু। মানুষের চামড়া না হলে সেটা আসল মানুষের মতো কিভাবে দেখাবে বলুন? হ্যাঁ, কিভাবে দেখাবে? কিভাবে কিভাবে? আদিত্যনারায়ণের মুখে ফুটে উঠেছে এক পৈশাচিক হাসি। এই বলে অট্টহাস্য করে তার দিকে এগিয়ে আসতে লাগলেন তিনি। উঠে দাঁড়াবার শক্তি নেই সোমনাথের। প্রচন্ড আতঙ্কে না না বলে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল সোমনাথ। শাবল উঁচিয়ে সোমনাথের দিকে এগিয়ে আসছে সাক্ষাৎ শয়তানের চামড়া গায়ে দেওয়া আদিত্যনারায়ণ। এবার শেষ আঘাত নেমে আসবে সোমনাথের ওপর। ঠিক এই সময় প্রচন্ড শব্দ করে কেঁপে উঠে ফ্রিজটা হঠাৎ থেমে গেল। চোখ খুলে সোমনাথ দেখতে পেল থমকে দাঁড়িয়ে পড়েছেন আদিত্যনারায়ণ। তার দৃষ্টি ফ্রিজের দিকে নিবদ্ধ। চোখে যেন একটা অদ্ভুত বিস্ময়ের ভাব। আর ফ্রিজের ডালা খুলে তার ভিতর থেকে বেরিয়ে আসছে একটা লোক। ইনি বিকালে সেই বাগানে দেখা লোকটা। ঠান্ডা বাক্স থেকে নেমে মেজের ওপর দাঁড়ালো সে। তারপর আদিত্যনারায়ণের উদ্দেশ্যে হেসে উঠে বলল, রোগ ট্যাক্সিডার্মির জন্য হোমোস্যাপিয়েন্স বানাতে আর কটা মানুষ খুন করবে অনিমেষ? আদিত্যনারায়ণের মুখের হাসি কিন্তু শুকিয়ে গেছে। সোমনাথ দেখল আদিত্যনারায়ণের মুখটা সাদা কাগজের মতন লাগছে। তার শাবল ধরা হাতটা ধীরে ধীরে ঝুলে পড়ছে নিচের দিকে। ও কাজ তোমার দ্বারা হবে না অনিমেষ, ও কাজ তোমার দ্বারা হবে না অনিমেষ, ও কাজ তোমার দ্বারা হবে না। মানুষের চামড়া তৈরি অত সহজ নয়। অনেকে রোগ ট্যাক্সিডার্মিকে বলে শয়তানের কাজ। তোমার মতো শয়তানের চামড়াই ওই কাজের জন্য উপযুক্ত। এসো অনিমেষ, এসো। তোমার শয়তানের চামড়াটা তোমার শয়তানের চামড়াটা আমাকে দাও, দাও, আমাকে দাও। এই বলে লোকটা দুহাত বাড়িয়ে এগোতে লাগলো অনিমেষ অথবা আদিত্যনারায়ণের দিকে। সোমনাথ স্পষ্ট দেখতে পেল সে লোকটার হাত দুটো কনুই পর্যন্ত টকটকে লাল, যেন কেউ লোকটার কনুই পর্যন্ত চামড়া ছাড়িয়ে নিয়েছে। এগিয়ে যাচ্ছে লোকটা। সেই আদিত্যনারায়ণ কিন্তু শাবল দিয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করল না, বরং তার শাবলটা হাত থেকে খসে পড়ল মাটিতে। আর তারপর আদিত্যনারায়ণ পরিচয় দেওয়া লোকটা তীব্র আতঙ্কে আর্তনাদ করে পালাবার জন্য ছুটল দরজার দিকে। কিন্তু বাইরে যাওয়া তার হলো না। একটা প্রাণীর মূর্তিতে হোঁচট খেয়ে সে ছিটকে পড়ল মেঝেতে রাখা তীক্ষ্ণ একটা হরিণের শিংয়ের ওপর। শিংটা এফোর ওফোর করে দিল তার বুক। ছটফট করে নিস্তব্ধ হয়ে গেল লোকটার দেহ।
ওর চামড়াটা শয়তানের চামড়া, রোগ ট্যাক্সিডার্মির পক্ষে একদম উপযুক্ত। আপনি বেঁচে গেছেন, কিন্তু এখনই আপনাকে বেরিয়ে পড়তে হবে এ বাড়ি থেকে। রাত 10টায় কলকাতা একটা বাস আছে, চলুন, সেটা আপনাকে ধরিয়ে দেব। সোমনাথের মাটি থেকে ওঠার শক্তি ছিল না, কাঁধে প্রচণ্ড আঘাত। লোকটাই তাকে মাটি থেকে তুলে দাঁড় করালো। কি ঠান্ডা তার সেই চামড়া ওটা হাতের স্পর্শ। সেই অভিশপ্ত ঘর, বাড়ি ছেড়ে বেরিয়ে জিপে উঠে বসলো দুজন। চলতে শুরু করলো জিপ। চালাচ্ছে সেই লোকটা, তার পিছনে বসে বিস্মিত আতঙ্কিত বাক শক্তি রহিত সোমনাথ। যেতে যেতে একসময় মুখ খুলল লোকটা। যাকে আপনি আদিত্যনারায়ণ বলে ভেবেছিলেন, সে আসলে আদিত্যনারায়ণ নয়, আদিত্যনারায়ণের সহকারী অনিমেষ। সম্পত্তির লোভে আদিত্যনারায়ণকে খুন করে নিজে আদিত্যনারায়ণ হয়ে বসে। আজ বিকালে আপনার গায়ে গন্ধটা পেয়ে আমি বুঝে যাই কি হতে চলেছে। ও আসলে ওটা একটা জৈব রাসায়নিক গন্ধ। চামড়ায় যার প্রলেপ থাকলে চামড়া ছাড়িয়ে নিতে সুবিধা হয়। অনেক সময় ট্যাক্সিডার্মি করতে আনা জীবন্ত প্রাণীর দেহে আগেই ওই জিনিস দিয়ে ধোয়ানো হয়। আসল আদিত্যনারায়ণের চামড়া দিয়েই সেই কাজটা করছিল, কিন্তু প্রথম দিন কাজ শেষ হওয়ার পর রেফ্রিজারেটর থেকে উধাও হয়ে যায় আদিত্যনারায়ণের দেহ। তাই তাই নতুন চামড়ার দরকার ছিল তার। সেজন্যই সে ফাঁদ পেতে আপনাকে টেনে এনেছে। তবে হোমো স্যাপিয়েন্সের মূর্তিটা ঠিক পেয়ে যাবে জাদুঘরের কর্তৃপক্ষ। মাথার ভিতরটা কেমন যেন গুলিয়ে গেছে সোমনাথের। কি বলবে বুঝতে পারছে না। আজকের রাতের কথাটা বাইরের পৃথিবীর কাছে গোপন রাখবেন, তবে বেশি ভয় পাবেন না। এ ঘটনার জন্য কেউ দায়ী থাকলে সে আমি নিজেই। কিন্তু অনিমেষের মৃত্যুর জন্য আমাকে ধরার ক্ষমতা আজ আর কোনো পুলিশ আদালতের নেই। বাস রাস্তায় এসে গেল এক সময়। গাড়ি থেকে নামলো তারা। দূরে দুটো আলোক বিন্দু দেখা যাচ্ছে। কলকাতায় যাওয়ার বাস আসছে। আমি এবার তাহলে চলি। ভালো থাকবেন। আপনি কে বলুন তো? আমি সেই আসল আদিত্যনারায়ণ, ট্যাক্সিডার্মিস্ট। একটা আবছা হাসি ফুটে উঠল লোকটার ঠোঁটের কোণে। এই কথা বলে হতভম্ব সোমনাথের চোখের সামনে থেকে গাড়ি নিয়ে রাতের কুয়াশার আড়ালে হারিয়ে গেলেন ট্যাক্সিডার্মিস্ট আসল আদিত্যনারায়ণ। বাসের হর্ন শুনে সোমনাথ বুঝতে পারল বাস এসে পড়েছে। কাঁধের হাড়ে একটা ফ্র্যাকচার হয়েছিল সোমনাথের। সপ্তাহখানেক সময় লাগলো তার সেরে উঠতে। তারপর সে আবার একদিন হাজির হয়েছে জাদুঘরে। সোমনাথের পরিচিত একজন একটা সরকারি সুপারিশপত্র জোগাড় করে দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষকে দেওয়ার জন্য। সম্ভবত বাঘটা এবার সে পেয়ে যাবে। জাদুঘরের সেই ঘরটাতে ঢুকল সোমনাথ। বেশ কিছু নতুন প্রাণী ইত্যাদির মূর্তি কদিন হলো এসেছে সেখানে। একটা কাঁচের বাক্সে রাখা হয়েছে একটা হোমোসেপিয়েন্সের মূর্তি। আগ্রহ নিয়ে সোমনাথ দাঁড়ালো সেই মূর্তির সামনে। ঠিক যেন একটা আসল মানুষ, আধুনিক আদি মানুষ।
তবে তবে তার মুখটা কিছুটা যেন বড়, বাঁদরের মতো। হঠাৎ সেই মুখে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল সোমনাথ। সেই মানুষটার ডান গালে রয়েছে একটা বেশ বড় আঁচিল। হোমোস্যাপিয়েন্সের গালেও কি আঁচিল থাকতো? ব্যাপারটা ঠিক জানা নেই সোমনাথের। সোমনাথের পেছনে জাদুঘরের এক কর্মী এসে দাঁড়িয়েছে। সোমনাথের উদ্দেশ্যে সে বলল, আদিত্যনারায়ণ বলে একজন ট্যাক্সিডার্মিস্টের জিনিসটা তৈরি করে পাঠিয়েছেন। কি নিখুঁত কাজ, চামড়াটা একদম আসল মনে হচ্ছে। মুহূর্তের জন্য সোমনাথের চোখে ভেসে উঠল একটা আঁচিলওয়ালা মানুষের মুখ। হ্যাঁ, রোগ ট্যাক্সিডার্মি। হ্যাঁ, রোগ ট্যাক্সিডার্মি বলে যাকে। আপনি ব্যাপারটা জানেন দেখছি। এবার কিউরেটর সাহেবের ঘরে চলুন, তিনি ট্যাক্সিডার্মি করা বাঘটা আপনাকে নিতে ডাকছেন। চলুন, আসুন। হ্যাঁ, চলুন চলুন। গল্পটা শুনে নিশ্চয়ই তোমরা ট্যাক্সিডার্মি এবং তার পরিমার্জিত শৈল্পিক রূপ রোগ ট্যাক্সিডার্মির ব্যাপারে অবগত হয়েছ। শুধু তাই নয়, এই গল্প থেকে আমরা জানলাম অবসেসিভ প্রবণতা মানুষের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির বিকাশের ঝুঁকিকে অনেক গুণে বাড়িয়ে দেয়। তাই যে ব্যক্তিরা ক্রমাগত অবসেসিভ চিন্তাভাবনা বা আচরণ অনুভব করেন, তাদের এই লক্ষণগুলি মোকাবিলার জন্য পেশাদার সহায়তা নেওয়া উচিত। অ্যাডভেঞ্চারের সন্ধানে শুধু অজানা মুলুকে ছুটলে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো, নাকি? তাহলে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও। আজকের মতোই হাড় হিম করা অ্যাডভেঞ্চারের গল্প এখানেই শেষ করছি। ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।